আমেরিকা যখন বিশ্বকাপের প্ল্যানিং শুরু হয় তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলছিলেন যে উনি ফুটবল বলতে আসলে একজন খেলোয়াড়কে চিনতেন, সেই লোকটার নাম পেলে। এবং ফুটবল বলতে উনি একটা ক্লাব বুঝতেন, সেই ক্লাবটার নাম নিউ ইয়র্ক কসমস। আসলে আমাদের সারা পৃথিবীর কাছেই তো তাই। আমেরিকার ফুটবল বলতে আমরা এই দুটো নাম জানতাম, যে পেলে শেষ বয়সে ওখানে গেছিলেন, আর একটা ক্লাব আছে নিউ ইয়র্ক কসমস। নিউ ইয়র্ক কসমস আমেরিকান ফুটবলের একেবারে প্রতীক। শুধু পেলে না, বেকেন বাওয়ার এছাড়া সে সময় দুনিয়ার বড় বড় তারকা এই নিউ ইয়র্ক কসমসে গিয়ে এক হয়েছিলেন। নিউ ইয়র্ক কসমসের পরে পরপর দুটো বিপর্যয়ে পড়ে কার্যত তো শেষ হয়ে গেল, কিন্তু কসমস নামটা তো আর যায় না। নিউ ইয়র্ক কসমস আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে, প্রবলভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তারা মেইন স্ট্রিম দল হয়ে উঠতে চাচ্ছে। সেই চেষ্টা থেকেই 2026 সালে তারা নতুন করে দল করছে, নতুন করে ভেন্যু রিনোভেশন করছে, তাদের মালিকানা ইতালিয়ান একটা গোষ্ঠী কিনে নিচ্ছে, যারা আবার এখন ফিওরেন্টিনার মালিক। ফলে এই ক্লাবটা এখন উত্থান পর্ব চলতেছে। সেই উত্থান পর্বে তাদের সঙ্গে যোগ দিল আমাদের সমিত সোম। যদিও আমরা এই সমিত সোমের নিউ ইয়র্ক কসমসে যোগ দেওয়াটা কি অধঃপতন হলো কিনা এ নিয়ে দেখতেছি যে ফেসবুকে এক ধরনের আলোচনা আছে যে ও ছিল কাভারলি এফসিতে, মাঝে অবশ্য দল ছাড়া ছিল। তো কাভারলি এফসি তো কানাডার প্রিমিয়ার লিগ টিম, সেখান থেকে এই কসমসে চলে আসলো। কসমস হচ্ছে লিগ ট্যুর একটা টিম, এবং সাধারণীকরণের কথায় দাঁড়ায় যে লেভেল 3, টায়ার 3 টিম আমেরিকার। ফলে এটা কি অধঃপতন হলো, সে বিষয়টা আমি খুব গুরুত্ব দিতে চাই না। অধঃপতন হইলে তো আর কিছু করার নাই। আমরা বরং একটু দেখি যে কসমস কি একটা উত্থান পর্বে প্রবেশ করতেছে, এবং সেই উত্থান পর্বের সঙ্গী হতে যাচ্ছে আমাদের সমিত সোম। এইটা যে সমিত সোমকে কত বড় একটা ব্রেক দিতে পারে। আমরা তো ভাবতেছি যে কাভারলি থেকে এখানে আসা তার অধঃপতন হলো, এটা যে কত বড় ঊর্ধ্বগামী ব্যাপার একটা হতে পারে, সেই জিনিসটা একটু সংক্ষেপে আলোচনা করি। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। আমরা সবাই জানি যে নিউ ইয়র্ক কসমসের সেই দিন নাই। ইনফ্যাক্ট ইউএস সকারের যে চেহারায় নিউ ইয়র্ক কসমস ছিল সেটাও নাই। আসলে তো নিউ ইয়র্ক কসমস যখন বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণীয় একটা নামে পরিণত হলো, সেটা ছিল একটা আরোপিত ফুটবল ব্যবস্থা। ফিফার একটু ওই যে আমেরিকান মার্কেটে ঢোকা, যেটা আমি প্রায়শ বলি যে আমেরিকান মার্কেট হচ্ছে যে কোনো বিজনেসের জন্য সবচেয়ে আকর্ষণীয় জায়গা। ওখানে আপনি কম ভিউ দিয়ে অনেক বেশি মনিটাইজেশন করতে পারবেন। এটা যদি আপনি ইউটিউবের ভাষায় ভাবেন, আসলেই তাই, সব কিছুতে তাই। ওখানে ভোক্তা কম, মাঠে দর্শক কম, কিন্তু টাকা বেশি হবে যদি আপনি ওই মার্কেটে একটু দাঁত বসাতে পারেন। আমেরিকায় যেসব খেলা পপুলার তারাই কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি খেলা। তো এই লোকটা তো ফুটবলকে সেই 60-এর দশক থেকে বারবার টানতেছে যে আমেরিকায় ঢোকো, আমেরিকায় ঢোকো। 70-এর দশকে এই জিনিসটা করা হলো, ওদের ন্যাশনাল ফুটবল লিগ, ন্যাশনাল সকার লিগ আসলে চালু করা হলো। তখন নিউ ইয়র্ক কসমস সবচেয়ে আকর্ষণীয় দল হলো। ইনফ্যাক্ট এটাকে প্রথম চেষ্টা বললে ইতিহাসকে একটু ছোট করা হয়। এর আগে 30-এর দশক, 40-এর দশকেও চেষ্টা করা হয়েছে। আপনি অবাক হবেন জানলে যে বেনফিকা, পোর্তো বা ইউরোপের অন্যান্য অঞ্চলের বড় বড় তারকারাও কিন্তু সে সময় এসে 30-এর দশক, 40-এর দশকে, 50-এর দশকে এখানে ফুটবল খেলছে। তখন সেটা অ্যামেচার লিগ ছিল। কিন্তু 70s যখন এটা আবার শুরু হলো, 71-এ, তখন নিউ ইয়র্ক কসমস একের পর এক তারকা বেড়ানো শুরু করলো। এখানে পেলে যোগ হলেন, বেকেন বাওয়ার যোগ হলেন, কার্লোস আলবার্তো যোগ হলেন, বড় বড় নাম যোগ হলেন, এবং কসমস সেটার প্রতিদানও পেল। ওদের তখন সর্বোচ্চ যে শিরোপা সেটা ছিল হচ্ছে সকার বোল। ওদের সকার লিগের সকার বোল, এখন যেরকম এনএফএল সুপার বোল হয় ওরকম। ওই সকার বোল 5বার জিতলো এই নিউ ইয়র্ক কসমস। ফলে টিমটা যে প্রোডাকশন দিচ্ছিল তাতেও কোনো সন্দেহ নাই। এবং সারা পৃথিবীতে একটা কিছু মজার ডাটা আছে ওই সময়ের। তার ভিতরে একটা হচ্ছে যে 70টা ম্যাচ টানা কসমস খেলছে 30,000-এর উপরে দর্শক নিয়ে। আপনি চিন্তা করতে পারেন তখনকার দিনে, যদিও সেই দর্শকের মূল বেসটা ছিল লাতিনো জনগোষ্ঠী, তারপরও সাদারাও প্রচুর পরিমাণে, মানে নেটিভ আমেরিকানরাও প্রচুর পরিমাণে দেখতেছিল। বললাম না, ট্রাম্প সে সময় যুবক। ট্রাম্প গিয়ে খেলা দেখতেন, বুঝতেন না ফুটবল, তাও পেলেকে দেখতে হাজির হতেন। পেলেকে হোয়াইট হাউসে ডেকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে।
দেখা যাচ্ছে কেনেডি চেনেন না পেলের লোকটাকে, কিন্তু এত জোয়ার যে তাকে ডেকে সম্বর্ধনা দিতে হচ্ছে, সেটা একটা অসাধারণ সময় ছিল। কিন্তু হয়েছে কি, ওই বিজনেসটা আসতেছিল না। মানে এটা বিজনেস মডেল ঠিকঠাক দাঁড় করানো হয় নাই। একগাদা ক্লাব মানে ইয়ে করে ফেলা হয়েছিল, রেজিস্ট্রেশন করে ফেলা হয়েছিল। খেলা হচ্ছে প্রচুর, কসমস ছাড়া কারো রেভিনিউ আসতেছে না। ফলে লিগটাই 85 সালে বন্ধ হয়ে গেল। কসমস আর কোথায় যাবে? তার তো একা, একা খেলার উপায় নেই। কসমসও খেলোয়াড়দের ছেড়ে দিল। 85 থেকে 90 পর্যন্ত আবার একই অবস্থা চলল। 90 তে কসমস আবার রিভাইভ করার চেষ্টা করল। যখন আবার সকার লিগ শুরু হলো, খুব একটা দাঁত বসাতে পারল না। তবে MLS এর পাশাপাশি ইউএস সকার যখন তাদের লিগ সিস্টেম চালু করে, যে ওরা ডিভিশন 1, 2, 3 এভাবে চালু করবে, তখন কিন্তু আবার কসমস প্রত্যাবর্তন করলো। ততদিনে কসমসের মালিকানা ওই যে ইতালিয়ান প্রতিষ্ঠানটা কিনে নিয়েছে। ওরা এখন ইতালিয়ান বেজ হয়ে গেছে। ফিওরেন্টিনা ক্লাবটাও পরে ওই একই ভদ্রলোক কিনে নেন। ওদের এখন একটা ফুটবলিং ইউনিভার্স তৈরি হয়েছে। কসমস 2013-তে ওরা আর MLS এ ঢোকার চেষ্টা না করে, আপনি জানেন যে ইউএসএ সকার কিন্তু এখন একটু বিচিত্র। পৃথিবীর আর কোথাও এরকম কাঠামো আছে কিনা আমি জানি না। জাপানে ফ্রাঞ্চাইজি এবং লিগের একটা হাইব্রিড মডেল আছে, যে সর্বোচ্চ মডেলটায় ফ্রাঞ্চাইজি আছে, সর্বোচ্চ টায়ারটায়, কিন্তু ওখান থেকে প্রমোশন রেলিগেশন আছে। আমেরিকায় এই জিনিসটা নাই। আমেরিকায় MLS নামে একটা সর্বোচ্চ লিগ আছে, যেটা ফিফা স্বীকৃত সর্বোচ্চ লিগ, কিন্তু এর পরের টায়ারগুলোর সঙ্গে তার প্রমোশন রেলিগেশন নাই। মানে এটা বিচ্ছিন্ন একটা ফ্রাঞ্চাইজি লিগ, আবার এটা পেশাদার লিগ হিসাবে স্বীকৃত। কিন্তু এর বাইরে ওদের একটা পেশাদার লিগ কাঠামো আছে। এই লিগ কাঠামোতে কসমস অংশ নিল 2013 থেকে। 2013 থেকে 17 তারা খেললো। এই সময় আবারও তারা বেশ কিছু তারকারে কিনলো, তার মধ্যে রাউল গঞ্জালেস ছিলেন, তারপরে মার্কোস সেনা ছিলেন, বেশ কিছু মাঝারি মানের তারকারে কিনলো। কিনে ওরা এই সময় আবার যে 4টা সুপার বোল পেল, সকার বোল পেল, 4টা 3টাই জিতলো। মানে ওরা এই সময়টায় আবার কিন্তু সকার লিগের সবচেয়ে বড় দল হয়ে উঠলো। কিন্তু মুশকিলটা হলো কি, ওই সময় ওদের তো ওরা কোনোবারই ইচ্ছা করে ক্লাব বন্ধ করে নাই। 85-এও না, এবারও না। এই যে 17-তে আবার ক্লাব বন্ধ করে দিতে হলো। এবারও ওই যে লিগ কাঠামোর সঙ্গে ইউএস সকার ফেডারেশন তাদের ঝামেলা লেগে গেল। কেন? তারা স্বীকৃতি চায় যে এটাকে প্রিমিয়ার ডিভিশনে স্বীকৃতি দেওয়া হোক। সকার লিগ সেটা দেবে না। সকার লিগ বলতেছে যে না, প্রিমিয়ার ডিভিশন 1, 2, 3 এটা আমরা একটা আলাদা কাঠামো বানাচ্ছি, ওয়েট করো। তারপরে আমরা জানাবো যে তোমাদের ডিভিশনটা আপাতত তোমরা ডিভিশন 2 হিসাবে খেলতেছো, ডিভিশন 2 হিসাবেই থাকো। ওরা কোর্টে গেল, ওই লিগ কর্তৃপক্ষ কোর্টে যাওয়ার পরেও কোনো সমাধান পেল না। পরে সাসপেন্ড হয়ে গেল, পুরো মানে লিগটাই বন্ধ করে দিল ওরা, যে আমরা আর খেলবোই না। কসমস আর কোথায় যাবে? আবারও সেই একা অবস্থা, যে একা একা কি খেলা যায়? তখন কসমসের অপারেশন বন্ধ হয়ে গেল। কসমস এবার একটা কাজ করলো ওই ইতালিয়ান মালিকদের কল্যাণে। ওরা ওদের মেন্স সিনিয়র টিম বন্ধ করে দিল, যেহেতু লিগ নাই, করবে কি? ওরা ওমেন্স টিম, তারপরে একাডেমি, ইয়থ টিম, বয়সভিত্তিক যত টিম আছে সব অপারেশন চালালো। ততদিনে ওরা ওদের সকার হেড হিসাবে নিয়োগ দিছে গুইসেপে রস্সিকে। রস্সির কথা তো মনে আছে, পাওলো রস্সি না কিন্তু, গুইসেপে রস্সি। রস্সি নিউ জার্সিতে থাকেন, ওনাকে এনে হেড অফ সকার করা হলো এবং উনি এই সব কিছু চালাচ্ছেন। যে ওরা আসলে ওদের যে মালিক, উনি একটা কথা বলা শুরু করলেন যে আমরা ওই MLS বা প্রিমিয়ার ডিভিশন এগুলোর স্বপ্ন নিয়ে করতেছি না, আমরা এখানে আসলে একটা ফুটবলার তৈরির কারখানা করতে চাই। আমরা সুন্দর একাডেমি করতেছি, এখান থেকে খেলোয়াড় তৈরি হবে। ওকে, মেন্স ফুটবলে চান্স পাচ্ছি না, আমরা ওমেন্স ফুটবল, বাচ্চাদের ফুটবল চালাই। অবশেষে তারা এবছর এই 2026 সালে আবার লিগ কাঠামোতে ঢুকলো। এখন ওদের লিগ কাঠামোটা কেমন? ওদের লিগ কাঠামোটা একটা ভুতুড়ে। ওদের লিগ কাঠামো ওই যে বললাম, MLS পুরো আলাদা একটা সত্তা। তারপরে হচ্ছে ইউএস সকার চ্যাম্পিয়নশিপ, লিগ 1, লিগ 2। এখন আপনি কি বলবেন? আমাদের এখানে যেরকম লেখা হচ্ছে যে সমিত সোম আমেরিকা থার্ড টায়ার টিম কসমসে যোগ দিছে। এটা তো ঠিক থার্ড টায়ার টিম আপনি কেমনে বলবেন? কারণ ওদের যে পেশাদার লিগ কাঠামো, ওখানে তো MLS নাই। MLS তো আলাদা একটা কাঠামোতে। তাহলে ওদের টপ লিগ হচ্ছে চ্যাম্পিয়নশিপ, তারপর লিগ 1। মানে এটা প্র্যাকটিক্যালি ওদের সেকেন্ড ডিভিশন, প্র্যাকটিক্যালি সেকেন্ড টায়ার। ওদের প্রিমিয়ার লিগ বলে এখন কিছু নাই। মানে এখন ওরা একটা জগা খিচুড়ি অবস্থায় আছে। ওরা চেষ্টা করতেছিল যে MLS-কেই প্রিমিয়ার ডিভিশন হিসাবে ডিক্লেয়ার করা যায় কিনা। সেটা করতে গেলে তো প্রমোশন রেলিগেশন রাখতে হবে।
ওরা সেই প্রস্তাব নিয়ে ওই ইউএস সকার দীর্ঘদিন বৈঠক করছে, গত 2-3 বছর ধরে এই নিয়ে মুলামুলি চলতেছে যে এই এমএলএসকে রাজি করানো যায় কিনা। এমএলএস এর কোনো দল রাজি না। এরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে, খরচ করে এরা রেলিগেশন প্রমোশনে কেউ ঢুকবে না, এরা এই ফ্রাঞ্চাইজি মডেলেই থাকবে। আমরা কেউ নেমে যেতে রাজি না, তাতে যদি আমরা লাস্টের চেয়েও খারাপ হই তাও নামবো না। শেষ পর্যন্ত ইউএস সরকার একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিচ্ছে ফিফার অনুমতিক্রমে যে ওদের ওখানে দুটো টপ লিগ থাকবে। একটা এমএলএস যেমন আছে ফ্রাঞ্চাইজি লিগ থাকতে থাকুক, আরেকটা হচ্ছে একটা প্রিমিয়ার লিগ থাকবে। এখনো সে প্রিমিয়ার লিগ চালু হয় নাই, চালু হবে 2028-এ। চালু হলে টায়ারটা এরকম দাঁড়াবে, এমএলএস এর কথা একদম ভুলে যান। এবার টায়ারটা এরকম দাঁড়াবে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ, লিগ 1-2, এই হচ্ছে ওদের দাঁড়াবে। এখন তাহলে আপনি বলতে পারেন যে তখনকার হিসাবে 2028-এর হিসাবে তো থার্ড ডিভিশনই হবে এই লিগ 1, যেটা সমিত সোম যোগ দিল কসমস। না, এটা ওভারহাউল হতে যাচ্ছে, আগামী বছরই এটা ওভারহাউল হবে। কে কোন ডিভিশনে খেলবে এটা এখনো নিশ্চিত না। এই ক্লাবগুলোর ভিতরে এবং এর সঙ্গে কিছু অ্যামেচার ক্লাবকেও প্রো লাইসেন্স দেওয়া হবে, দিয়ে এই স্ট্রাকচারটা করা হবে। এখন যারা থার্ড ডিভিশনে খেলতেছে তারাও প্রিমিয়ার ডিভিশনের দল হতে পারে প্রথম সিজনে। এখনো ওই মেরিট দেখে কাউকে নেওয়া হবে না যে লাস্ট সিজনে তোমার রেজাল্ট কি, ওই দেখে তুমি প্রিমিয়ারে বা সেকেন্ড ডিভিশনে যাবা, ওরকম না। অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, প্রথমে হচ্ছে প্রিমিয়ারের জন্য অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, প্রিমিয়ারে 20টা দলকে দেওয়া হবে। একটা প্রস্তাব ছিল যে থেকে চ্যাম্পিয়নশিপ থেকে টপ 20টা দলরে সরাসরি প্রিমিয়ারে পাঠায় দেওয়া হোক। না, ওইটার সঙ্গে শেষ পর্যন্ত লিগ কর্তৃপক্ষ একমত হয় নাই, কারণ এই চ্যাম্পিয়নশিপে যারা খেলতেছে তাদের অনেকেই একটা প্রিমিয়ার লিগের যে শর্ত থাকা, যে স্ট্যান্ডার্ড থাকা উচিত, সে শর্ত পূরণ করে না। যেমন ওরা শর্ত দিচ্ছে ক্লাবগুলোর হচ্ছে নিজস্ব একাডেমি থাকতে হবে, নিজস্ব ওয়ামেন্স উইং থাকতে হবে, 15,000 কমপক্ষে 15,000 ধারণ ক্ষমতা সম্পন্ন ভেন্যু থাকতে হবে। বাকি শর্ত সব কসমস পূরণ করে, কিন্তু তাদের স্টেডিয়ামটার এখন ধারণ ক্ষমতা হচ্ছে 7,800। হিন্সলেপ স্টেডিয়ামে ওরা এখন খেলতেছে, এটা ওদের কেনা স্টেডিয়াম এবং নিজেদেরই সংস্কার করা মাল্টিপারপাস একটা স্টেডিয়াম। এখন ঘটনা হচ্ছে কসমস কোন ডিভিশনের জন্য অ্যাপ্লাই করবে আমরা এখনো জানি না, তবে কসমস তো অ্যাপ্লাই করবেই, সেটা প্রিমিয়ারের জন্য হোক আর সেকেন্ড ডিভিশন তখন যেটা হবে মানে চ্যাম্পিয়নশিপের জন্য হোক, একটা তো অ্যাপ্লাই করবে। লিগ 1-এ নিশ্চয়ই তারা আটকে থাকবে না, তারা সেকেন্ড ডিভিশন বা প্রিমিয়ারে চলে যেতে চাইবে। প্রিমিয়ারে যদি অ্যাপ্লাই করতে হয় তাদেরকে তাহলে এ বছরের মধ্যে বা 27-এর মাঝামাঝির মধ্যে 15,000 ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম নিশ্চিত করতে হবে। সেটা হিন্সলিপে সংস্কার করবে তারা, নাকি অন্য কোনো স্টেডিয়ামকে নিজেদের স্টেডিয়াম হিসাবে দেখাবে, সে সুযোগ আছে। সেটা আমেরিকায় অনেকেই করে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় করে। কোনো একটা বেসবল স্টেডিয়াম বা কোনো একটা এনএফএল স্টেডিয়ামের সঙ্গে চুক্তিতে যেতে পারে যে তোমাদের স্টেডিয়ামকে আমরা হোম হিসাবে দেখাবো, সেরকমও হতে পারে। তবে আমি যেটুকু পড়ে শুনে বুঝলাম তাতে এই মুহূর্তে কসমসের প্রিমিয়ারে যাওয়ার জন্য তাড়াহুড়া করার কোনো আগ্রহ নাই। তারা আসলে প্রমোশন নিয়ে যেতে চায়, তারা চ্যাম্পিয়নশিপ খেলবে। 2028-এ তাদের টার্গেট হচ্ছে চ্যাম্পিয়নশিপের জন্য যা যা শর্ত লাগে, যা যা মেরিট লাগে, তারা অলরেডি এটা পূরণ করে বসে আছে। যেই না প্রিমিয়ার লিগের অ্যাপ্লিকেশনগুলোর একটা পরিণতি হয়ে যাবে, তখন তো চ্যাম্পিয়নশিপের জন্য 20টা দল রেডি করতে হবে। চ্যাম্পিয়নশিপ থেকে তো একটা বড় অংশের দল প্রিমিয়ারে চলে যাবে, চ্যাম্পিয়নশিপের 20টা স্লট ফাঁকা হবে। তখন আবার ইউএস কর্তৃপক্ষ বলবে যে চ্যাম্পিয়নশিপের জন্য অ্যাপ্লাই করেন, ওরা চ্যাম্পিয়নশিপের জন্য অ্যাপ্লাই করবে, মোটামুটি কনফার্ম যে ওরা চ্যাম্পিয়নশিপে অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে, কারণ ওখানকার সব কিছু শর্ত পূরণ আছে। তবে প্রিমিয়ারের সম্ভাবনাটা উড়ায় দিচ্ছি না, এখনও কসমস কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো স্টেটমেন্টই দেয় নাই যে তারা প্রিমিয়ারের জন্য অ্যাপ্লাই করবে কিনা। মানে আপনি যদি আগামী বছর দেখেন 28-এ দেখেন প্রথম প্রিমিয়ার লিগে সমিত সোম খেলতেছে, যদি সমিত ততদিন থাকে কসমসের সঙ্গে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। কসমস যদি প্রথম বছরই প্রিমিয়ার লিগ খেলে, চ্যাম্পিয়নশিপও খেলতে পারে। যাই হোক, সেটার মান কাভারলি এফসির যে প্রিমিয়ার লিগ, কানাডা প্রিমিয়ার লিগ, তার চেয়ে ভালো হবে। এখন ঘটনা হচ্ছে সমিত ততদিন ওখানে থাকবে কিনা, মনে হয় থাকবে না, কারণ সমিতের আগ্রহ যতটুকু জানি, সমিত আসলে এই আমেরিকা কানাডা এই অঞ্চলে এই বছরটা বড় জোর, আগামী বছরটা কাটায় ও এশিয়ার এইদিকে কোথাও চলে আসতে চায়। এশিয়ান কোনো লিগে সে টিম খুঁজতেছে, টিম পেলে হয়তো আগামী সিজনেই এশিয়ায় চলে আসবে। তবে আমি খুব খুশি হব যদি কসমস প্রিমিয়ার লিগে ওঠে, সেটা চ্যাম্পিয়নশিপ থেকে চ্যাম্পিয়ন হয়ে রানার্স আপ হয়ে প্রিমিয়ার লিগে উঠুক, বা সরাসরি অ্যাপ্লাই করে প্রিমিয়ার লিগে উঠুক। সেই প্রিমিয়ার লিগ খেলা প্রথম যে দলটা, সেই দলটার মেম্বার যদি সমিত সোম হয়, তাহলে সমিত সোম সারা জীবন একটা গর্ব করতে পারবে যে পেলে, রাহুল গঞ্জালেসরা যে জিনিসটা পারেন নাই, সেই জিনিসটা যে কসমস পারছে, সেই কসমসের মেম্বার আমি ছিলাম।
মানে আমি বলবো যে ও তাহলে এই কসমোসের জন্য মিনসেন্ট কোম্পানিদের মতো একটা জেনারেশন হবে যারা তাদের ট্রানজিশনটা সত্যিকারের করে দিছে, নতুন যুগে নিয়ে দিছে। সমিতির যে রে আমার বলার কোনো উপায় থাকলে আমি বলতাম যে একটু কষ্ট করে হলেও আমেরিকায় থাকেন, আপনার টিমটা 2 বছরের মধ্যে প্রিমিয়ার লিগে যাবে, গেলে আপনি হিস্ট্রির পার্ট হয়ে যাবেন। আপনি বলতে পারবেন যে পেলে, রাউল গঞ্জালেস, বেকেনবাওয়ারদের উত্তরাধিকার ধারণ করে সত্যি সত্যি প্রিমিয়ার লিগের দল হয়ে গেছে। তখন কিন্তু এমএলএস আর প্রিমিয়ার লিগ একেবারে পাশাপাশি, একেবারে প্যারালাল দুটো লিগে পরিণত হবে। মানে স্বীকৃতির দিক থেকে, মানের দিক থেকে অবশ্যই এমএলএস তো আগায়েই থাকবে সবসময়, ওরা বড় তারকা কেনে এবং এমনও হবে যে প্রিমিয়ার লিগ থেকে খুব রেগুলার এমএলএস খেলোয়াড় কিনতেছে, এই জিনিসটা খুব রেগুলার হতে থাকবে। ফলে সেরকম একটা দিন আশা করি যখন কিনা সমিত সোম কসমোসের হয়ে প্রিমিয়ার লিগ খেলবে। কসমোস আমাদের বুকের মধ্যে একটা আলাদা জায়গা নিয়ে থাকবে, এটা অনন্তকাল থাকবে। কসমোস যদি ওই হারায় গেছিল 2 দফা, হারায়ও যেত, তারপরেও ওই লোগোটা নিউ ইয়র্ক কসমোস শব্দটা পৃথিবীর যেখানে আমরা দেখতাম সেখানেই মাথার ভিতরে পেলে শব্দটা ঝংকার করে উঠতো, সেখানেই মাথার ভিতরে বেকেনবাওয়ার, কার্লোস আলবার্তো এই নামগুলো ঝংকার করে উঠতো। একই সঙ্গে এখন থেকে ওটার সঙ্গে আমাদের আরেকটা সম্পর্ক তৈরি হলো যে ওখানে আমাদের সমিত সমক খেলে। কসমোসের জন্য অনেক শুভেচ্ছা, আশা করি তারা পুরনো দিনটা ফিরে আনতে পারবে।